ব্যাংকিং। এটা শুরু করি যে ধরো এম ভরের একটি গাড়ি ভি সমদ্রুতিতে কোনো সমতল রাস্তায় বাঁক নিতে চায়। রাস্তায় ব্যাংকিং আমরা প্রথমে ব্যাংকিংটা শুরু করব না, এটা তিনটা পার্ট আছে। নাম্বার ওয়ান, ধরো এম ভরের গাড়ি ভি সমদ্রুতিতে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে বাঁক নিতে চায়। ঠিক আছে, এম ভরে একটা গাড়ি ভি সমদ্রুতিতে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে বাঁক নিতে চায়। তাহলে যদি আমাদের এই বৃত্তাকার পথে বাঁক নিতে হয়, তাহলে ধরো আমরা হলো এরকম একটা পথ নিলাম, এরকম একটা পথ, এটা সমতল পথ, বৃত্তাকার সমতল পথে বাঁক নিতে চায়। তাহলে সমতল পথে যদি একটা গাড়ি বাঁক নিতে চায়, ধরো গাড়ির বেগ আছে, এই গাড়িটা এর বেগ আছে ভি হলো এদিকে, ভি বেগ আছে এদিকে ভি। তাহলে যখনই বাঁক নিতে চাইবে আর ব্যাসার্ধের পথে যখনই বাঁক নিতে চাইবে, তখনই কেন্দ্র বিমুখী একটা বল কাজ করবে। এইদিকে কাজ করবে হলো এফসিএফ, এটা হলো এম ভি স্কয়ার বাই আর। এখন এখানে যেহেতু সমতল পথ, তাহলে আমাকে কেন্দ্র বিমুখী বলকে যে কোনো ভাবে হোক প্রশমিত করতেই হবে। কেন্দ্র বিমুখী বলকে প্রশমিত করতেই হবে। দেখো, যেহেতু গাড়ি স্পর্শক বরাবর গতিশীল, এই দিকে একটা কাজ করবে এফ কে, গতি ও ঘর্ষণ বল এফ কে, বা চাকা যেহেতু আবর্ত ঘর্ষণ বল এফ এস, বা এটা হলো আবর্ত ঘর্ষণ বল। যেহেতু চাকা, তাহলে আমরা এটা আবর্ত ঘর্ষণ বল বলতে পারি, যার জন্য চাকা ঘুরতেছে। তাহলে এই আবর্ত ঘর্ষণ বল কিন্তু এই যে এফ সি ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, এটাকে প্রশমিত করতে পারবে না। তাহলে এটাকে প্রশমিত করতে হইলে এই দিকে বল দিতে হবে, এই দিকে একটা বল কাজ করতে হবে কেন্দ্রমুখী বল হিসাবে। তাহলে এখানে এফ সিপি হিসাবে কাজ করবে হলো এফ এস ম্যাক্স, টা এফ সিপি আকারে কাজ করবে। তাহলে আমরা যদি দেখি এখানে এফ এস ম্যাক্স, এইটা হয়ে যাবে হলো এম ভি স্কয়ার বাই আর। এফ এস ম্যাক্স হয়ে যাবে এম। স্যার একটু প্রথম থেকে বোঝাবেন, এটা বলতেছি এম ভরের একটা গাড়ি ভি সমদ্রুতিতে আর ব্যাসার্ধের সমতল বৃত্তাকার পথে বাঁক নিতে চায়। এখন সমতল বৃত্তাকার পথে যদি বাঁক নিতে চায়, তাহলে এইখানে দেখো গাড়িটা গতিশীল হলো এই যে ভি বেগের সামনের দিকে বাঁকের স্পর্শক বরাবর, আর পিছনের দিকে কাজ করতেছে আবর্ত ঘর্ষণ বল। তাহলে আবর্ত ঘর্ষণ বল কিন্তু এই যে এফসিএফ কেন্দ্র বিমুখী বল সাপ্লাই করতে পারবে না। আবর্ত ঘর্ষণ বলটা কেন্দ্র বিমুখী বলকে সাপ্লাই করতে পারবে না। আবর্ত ঘর্ষণ বল আর এই যে গতি মানে বেগ বিপরীত দিকে, আর এফসিএফ বা এম ভি স্কয়ার বাই আর কাজ করতেছে বাইরের দিকে। এইটাকে প্রশমিত করবে, এই দিকে একটা বল কাজ করবে, এটা হলো কেন্দ্র বিমুখী বল, এটা হলো এফ এস ম্যাক্স। স্যার কেন্দ্র বিমুখী বলটা কি স্মৃতিঘর্ষণ বল? কেন্দ্রমুখী বলটা স্মৃতিঘর্ষণ বল। কেন্দ্রমুখী আর কি স্যার, এটাই। হ্যাঁ, কেন্দ্রমুখী বলটা স্মৃতিঘর্ষণ বল। তাহলে এই কেন্দ্রমুখী বলটা এম ভি স্কয়ার বাই আর এর সমান হলে সে বাঁক নিতে পারবে। তাহলে আমরা এটা বলতে পারি মিউ এস এম জি ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। তাহলে এম এম কাটা, তাহলে মিউ এস জি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার মিউ এস আর জি। এইটা হলো সর্বোচ্চ বেগ যেখানে একটা মানে সমতল পথে বাঁক নিতে পারবে। তাহলে সমতল পথে বাঁক নেওয়ার যে সর্বোচ্চ বেগ সেটা হলো রুট ওভার মিউ এস আর জি। আমরা যদি একটা ম্যাথ দেখি, ম্যাথ দিয়ে এটাকে বুঝতে পারবো। 2000 কেজি ভরের একটি গাড়ি
10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে বৃত্তাকার পথে 2000 কেজি ভরের একটি গাড়ি 10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে বাঁক নিতে চায়। যদি যদি মিউ এস ইকুয়াল টু 0.45 হয় তবে সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে? নিরাপদে বাঁক নিতে পারবে। নিতে পারবে। এই কোয়েশ্চেন কিন্তু এমনও আসে যে কোন গাড়ি সমতল পথে বাঁক নিতে পারবে কিনা ব্যাখ্যা করো। এটা কিন্তু এইভাবেও কোয়েশ্চেন আকারে আসে, যে কোয়েশ্চেনটা কিরকম, যে কোন গাড়ি সমতল রাস্তায় বাঁক নিতে পারবে কিনা। পারবে কি না ব্যাখ্যা করো। তখন আমরা এই উপরের আলোচনাটা দিয়ে দিব, যে কোন গাড়ি সমতল, হ্যাঁ অনুধাবনমূলক 2 মার্কের কোয়েশ্চেন। স্যার কিভাবে উত্তর করব স্যার? এই যে এম্বরের গাড়ি যদি হয় স্থিতিকর্ষণ বল আর কেন্দ্র বিমুখী বল সমান হলে সে বাঁক নিতে পারবে। এখান থেকে আমরা দেখাবো ভি এর মান সর্বোচ্চ হতে পারে রোটোভার স্যার ওখানে কেন্দ্র বিমুখী বল আর স্যার ওই স্থিতিকর্ষণ দুইটা স্যার সমান হচ্ছে কি না হলে তো দেখো কেন্দ্র বিমুখী বলটা স্থিতিকর্ষণের থেকে কম হইলে তো সমস্যা নাই, আর কেন্দ্র বিমুখী বলটা হলো সীমান্তিক মানের থেকে বেশি হইলে তো আর বাঁক নিতে পারবে না, স্লিপ খাবে রাস্তায়। যদি এইদিকে এফসিএফ এর মানটা বেশি হয় আর এফএস ম্যাক্স এর মান কম হয় তাহলে কি ও থাকবে রাস্তায় বা ওই পথে থাকবে? না স্যার। এই জন্যই তাহলে মানে স্যার এখানে স্যার বস্তুটা তো স্যার মানে চলতেছে, বৃত্তাকার পথে চলতেছে, তাহলে স্যার ওখানে স্থিতি ঘর্ষণটা নিয়ে কেন কাজ করতেছে, গতি ঘর্ষণ নিয়ে কেন কাজ করতেছে না? এই যে বললাম তো যে গতি ঘর্ষণ তো এফএস, এই যে এফএস কাজ করতেছে এইদিকে, এফএস কাজ করতেছে এইদিকে, আবর্ত ঘর্ষণ বল। কারণ বস্তু গতিশীল এইদিকে সামনের দিকে, আর আবর্ত ঘর্ষণ বল কাজ করতেছে তার পিছনের দিকে। আর বস্তু ছিটকে যাবে, দাঁড়াও, বস্তু ছিটকে যাবে কোন দিকে? বস্তু ছিটকে যাবে এইদিকে, বস্তু ছিটকে যাবে এইদিকে। তাহলে আটকাইতে হবে, আটকানোর বল কোন দিকে দিতে হবে? আটকানোর বল দিতে হবে এই যে এইদিকে। কি বুঝছো? স্যার আমরা তো পড়ছি স্যার, যখন একটা বস্তু গতিশীল হয় তখন তো স্যার স্থিতি ঘর্ষণ বল থাকে না। আরে গতি ঘর্ষণ, এটা গতি কোন দিকে? গাড়ি গতিশীল যেদিকে গতি ঘর্ষণ বল তার বিপরীতে, আর ছিটকে যাবে কোন দিকে? বাঁকের দিকে, বাঁকের ব্যাসার্ধের বাইরের দিকে। জি স্যার। সিম্পলি আমরা এটাই আমি আবার আঁকতেছি। ধরো এই হলো বৃত্তাকার পথ, গাড়িটা আছে কোথায়? এইখানে গাড়িটা আছে এইখানে। গতিশীল কোন দিকে? এইদিকে ভি। আর আবর্ত ঘর্ষণ কেন? চাকা যেহেতু এই জন্য আবর্তন ঘর্ষণ নিচ্ছি। আবর্ত ঘর্ষণ কোন দিকে? এটা হলো আবর্ত, এফএস না, এটা আবর্ত ঘর্ষণ বল। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছি। এটা কোন দিকে? পিছনের দিকে। এখন কেন্দ্র বিমুখী বল কোন দিকে কাজ করে? কেন্দ্র বিমুখী বল কাজ করে এইদিকে, এফ সিএফ এম ভি স্কোয়ার বাই আর। এখন চাকা কি এইদিকে ঘুরতে পারবে নাকি?
চাকা কি এইদিকে ঘুরবে উল্টা দিকে এরকম নাকি? তাহলে এইটা ছিটকে যাবে কোন দিকে? ব্যাসার্ধ, এই যে এটা হলো কেন্দ্র, হ্যাঁ, এই ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে ছিটকে যাবে। তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার কোন দিকে, বা ভরবেগ পি ইকুয়াল টু এম ভি কোন দিকে কাজ করতেছে? সামনের দিকে। গতীয় ঘর্ষণ বল পিছনের দিকে। আবর্ত ঘর্ষণ বল বলো বা গতীয় ঘর্ষণ বল বলো, এটা পিছনের দিকে। আর এফ সি এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এইটা হলো এই সাইডে, এটা হলো এই সাইডে, এই সাইডে। আর এই দিকে আমাদের কাজ সাপ্লাই করতে হবে এফ সিপি কেন্দ্রমুখী বল, এইটা হলো এফ এস ম্যাক্স। এইটা হলো এফ এস ম্যাক্স। জি স্যার, বুঝতে পারছি। আর এইখানে এফ এস ম্যাক্স সমান সমান সর্বোচ্চ, মানে এই আর মানটা, যে এফ সিপি এর এফ সি এফ এর মানটা এফ এস ম্যাক্স এর সমান হইতে পারে। তাহলে মিউ এস এম জি সমান সমান হইতে পারে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এম এম কাটা, তাহলে ভি এর মান হইতে পারে রুট ওভার মিউ এস আর জি। তাহলে এখানে মিউ এস এর মান কত? 0.45 ইন্টু 10 ইন্টু 9.8, কত আসে? স্যার 6.64। 6.64 মিটার পার সেকেন্ড। এটা হলো সর্বোচ্চ বেগ। এখন গাড়ির চাকা কয়টা? 4টা। একটা হুন্ডা বা সাইকেল আরোহী চাকা, সাইকেলের ক্ষেত্রে চাকা 2টা। আর হুন্ডা বা সাইকেলের চাকা কিন্তু মানে চওড়া কম থাকে, অনেক সরু, মানে সরু থাকে একবারে পাইপের মতো, পাইপের মতো। তাহলে মাটিতে টাচ করে অংশটা কম। এবং যেহেতু এখানে 2টা চাকা, এখানে কিন্তু স্থিতি ঘর্ষণ বল দিয়ে মানে বাঁক নেওয়া যায় না। তাহলে মোটরসাইকেল বা বাইসাইকেলের বাঁক নেওয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা আমরা এখন আলোচনা করব। মোটরসাইকেল, স্যার এখানে যে ভি, কোনটা? যদি বেগ বেশি থাকে ছিটকে যাবে, স্লিপ খাবে আস্তে আস্তে। যদি মানে জায়গা না থাকে তাহলে পড়ে যাবে, রাস্তা থেকে পড়ে যাবে। মানে স্যার ওই সর্বোচ্চ 6.64 এমএস ইনভার্স 1 ওই বেগে যদি চলে তাহলে নিরাপদে চলবে, এর থেকে একটু বেশি হলে এই রাস্তা থেকে ছিটকে চলে যাবে। হ্যাঁ, ছিটকে পড়ে যাবে। যদিও আসলে এর থেকে একটু বেশি হলে ছিটকে পড়ে যাবে না, সেটা আমরা এটা শেষে একটু আলোচনা করব, শেষে। এখন আমরা এই আলোচনা যাচ্ছি না, কিন্তু আপাতত আমরা বলবো যে এটা ছিটকে যাওয়ার একটা মানে মানে অবস্থা হবে, যে রাস্তা থেকে কোন দিকে ছিটকে যাবে, এই দিকে ছিটকে যাবে, এই দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হবে। ঠিক আছে? আচ্ছা, মোটরসাইকেল বা সাইকেল বাঁক নেওয়ার ক্ষেত্রে, স্যার আগের ইকুয়েশনটা কি 4 চাকার ক্ষেত্রে বলছেন? হ্যাঁ, গাড়ি গাড়ি, আচ্ছা স্যার। এই যে এম্বরের গাড়ি। তাহলে মোটরসাইকেল বা সাইকেল তারা কিন্তু এই যে যখন বাঁক নিতে চাইবে, যখন চাইবে, আর ব্যাসার্ধের পথে যখন বাঁক নিতে চাইবে, তখন কিন্তু ধরো আরোহী সহ সাইকেলের ভর এম এবং এটি আর ব্যাসার্ধের বাঁকে ভি সমদ্রুতিতে বাঁক নিতে চায়। তাহলে আরোহী সহ সাইকেলের ভর এম এবং এটি আর ব্যাসার্ধের বাঁকে ভি সমদ্রুতিতে বাঁক নিতে চায়। এখন এখানে তো স্থিতি ঘর্ষণ বল যদিও অল্প পরিমাণ কাজ করবে, একবারে কাজ করবে না তা না,
কিন্তু অল্প পরিমাণ কাজ করবে। এটা এত কম যে এটা আমরা এখানে আনতেছি না। স্যার স্থিতি গাড়ির ঘর্ষণ, স্যার গাড়ির বলো। ক্ষেত্রেও কি আরোহীর সহভর ছিল এম? হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা ঠিক আছে স্যার। গাড়ির ক্ষেত্রে গাড়ি তো চলতেছে, মানে চালক টালক যা আছে সব সহই, ঠিক আছে। আচ্ছা, তাহলে যখন এ বাঁক নিতে চাইবে, স্বাভাবিক এখানে তো আমরা একটা মানে যদি এর মতো আঁকতে পারবো না, তাহলে এই দিকে তো সে এই এফ সি এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর এটা অনুভব করবেই। আর এই দিকে এফ এস ইকুয়াল টু 0, ঘর্ষণ বল শূন্য। তাহলে এইটাকে কেমনে সে ইফেক্ট করবে, বা কেমনে এটাকে মানে এফসিএফ কে প্রশমিত করবে, এবং প্রশমিত করতেই হবে, কারণ বাঁক নিতে গেলেই কেন্দ্র বিমুখী বল স্যার সৃষ্টি হবেই। বলো। ঘর্ষণ শূন্য কেন হবে? ঘর্ষণ অল্প থাকবে, এটা নগণ্য, এটা দিয়ে বাঁক নিতে পারবে না। আর সাইকেল বা মোটর সাইকেল বাঁক নেয় অনেক বেশি স্পিডে। তো তখন স্যার ওই আরোহীকে স্যার নিজে বাঁকতে হবে। হ্যাঁ, আরোহীকে তখন বেঁকে যেতে হয়। তখন আমরা ধরো এই 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 হলো উলম্ব, আরোহীর লম্ব, বা রাস্তার লম্ব, রাস্তার লম্ব, এটা হলো রাস্তার লম্ব। আরোহী কি করে, এটার সাথে থিটা কোণে বেঁকে যায়, তাহলে এইটা হলো আরোহীর লম্ব, আরোহীর লম্ব বা সাইকেল এটা বেঁকে যায়। তাহলে স্যার এই নিচের দিকে কাজ করে এমজি, এই দিকে কাজ করে এম ভি স্কোয়ার বাই আর, আর এই যে আমরা যদি দেখি এই দিকে কাজ করে, এইদিকে কাজ করে আর, এইদিকে কাজ করে আর কস থিটা, আর এই কেন্দ্র বিমুখী বলটাকে প্রশমিত করে আর সাইন থিটা। এবং ইন্টারেস্টিংলি এখানে আর এর মান ওজনের থেকে বেশি, এখানে আর এর মান ওজনের থেকে বেশি। কত? আমরা যদি বলি আর কস থিটা ইকুয়াল টু এমজি, তাহলে আর কত? আর ইকুয়াল টু এমজি বাই কস থিটা। তাহলে থিটার মান 1 না হইলে, যাই হোক অনের থেকে ছোট হইলেই কি হবে, আর এর মান এমজি এর থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে। এবং আর সাইন থিটা ইকুয়াল টু কত? আর সাইন থিটা হলো এম ভি স্কোয়ার বাই আর। স্যার আবার বলা যাবে? বলতেছি যে রাস্তায় যখন সাইকেল বাঁক নিতে চায় বা মোটর সাইকেল বাঁক নিতে চায়, সাইকেলের বেগ মোটামুটি কম থাকলেও এর চাকা তো আরো চিকন, অনেক চিকন, ঘর্ষণ বল অতি নগণ্য, অতি নগণ্য। এই ঘর্ষণ বল দিয়ে সে বাঁক নিতে পারবে না। তাহলে তাকে বাঁক নিতে হইলে এমন কিছু করতে হবে যাতে এই কেন্দ্র বিমুখী বলটা প্রশমিত হয়, প্রশমিত করতেই হবে, না হলে সে রাস্তা থেকে ছিটকে পড়বে, উল্টে সাইকেল নিয়ে পড়ে যাবে, এবং উল্টে সাইকেল নিয়ে পড়ে যাবে, এটা মাস্ট, পড়ে যাবেই, ও ব্যালেন্স করতে পারবে না। স্যার বাইক রাইডারের ক্ষেত্রে কি সেম? বাইক রাইডের প্রতিযোগিতা হইতে হ্যাঁ হ্যাঁ, দেখ ভাই, এরা বাঁকের সময় একবারে ওদের হাঁটু লেগে যায়, বা এমন বাঁকা দেয় যে হাঁটুটা রাস্তায় লেগে যায়। যখন অনেক স্পিডে বাঁক নেয়, এত বেশি বাঁকতে হয় যে হাঁটুটা ওদের মানে একবারে শুয়ে পড়ার মতো অবস্থা হয়। অনেক অনেক স্পিডে যখন এই যে রেস গুলাতে, মোটরসাইকেল রেস গুলাতে যখন বাঁক নেয়, একবারে হাঁটু মানে হাঁটু দেখবা যে যেদিকে বাঁক নিতেছে ওই পাশের পাটা একবারে রাস্তার সাথে লেগে যায়, এরকম এরকম ভাবে বেঁকে যায়, অনেক প্রায় 40-45 ডিগ্রি কোণে বেঁকে যায়, আরো বেশি কোণে বেঁকে যায়। যত বেশি স্পিডে বাঁক নিতে চাইবা তত বেশি বাঁকতে হবে। তাহলে তারা কি করলো, এই যে বাঁকের দিকে বেঁকে গেল, বাঁকের দিকে বেঁকে গেল, আর বাঁকের দিকে বেঁকে যাওয়ার কারণে আর সাইন থিটা এম ভি স্কোয়ার বাই আর কে প্রশমিত করে, আর আর কস থিটা ওজনের সমান হয়। তাহলে আমরা এখানে এটা যদি ইকুয়েশন নাম্বার 1, এটা যদি 2 বলি, 2 ডিভাইডেড বাই 1 হতে, 2 ডিভাইডেড বাই 1 হতে আমরা পাই আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা ইকুয়াল টু বেঁকে যায়, কারণটা আরেকবার একটু বলেন তো। কোনটা? বাঁকের দিকে যে বেঁকে গেল, বাঁকের দিকে বেঁকে গেলেই তো আর এর দুইটা উপাংশ হবে, একটা
ওজনকে প্রশমিত করবে, আর একটা এই যে কেন্দ্র বিমুখীর বিপরীত দিকে বাঁকলেই তো আর cos আর sin থিটা এই পাশে আসবে। বাঁকের উল্টা দিকে যদি বাঁকে তাহলে এই দিকে আর sin থিটা আসলে ওর কি সুবিধাটা হবে বলো? সে যদি বাঁকের উল্টা দিকে বাঁকে তাহলে mv²/r যেদিকে সে বাঁকলো আর sin থিটা ওইদিকে, তাহলে তার লাভটা কি হলো? আরো তাড়াতাড়ি ছিটকে পড়বে, তাহলে তো স্যার আরো বেশি ছিটকে যাবে। আরো বেশি ছিটকে যাবে। তাহলে তাকে বাঁকতে হবে উল্টা দিকে, বাঁকের দিকে, তাকে বাঁকতে হবে বাঁকের দিকে। তাহলে বাঁকের দিকে বাঁকলে আর sin থিটা mv²/r কে প্রশমিত করবে, এবং আমরা পাবো tan থিটা ইকুয়াল টু এই যে কাটা v²/rg। তাহলে আমরা যদি এখানে v বের করতে চাই, v ইকুয়াল টু √rg tan থিটা। স্যার এখানে যে থিটাটা নিচে এটা কি সবসময় উলম্বের সাথে? হ্যাঁ, উলম্বের সাথে। কার লম্ব? রাস্তার লম্বের সাথে, রাস্তার উলম্বের সাথে। রাস্তা যেদিকে আছে যেভাবে আছে তার উলম্বের সাথে, রাস্তার লম্বের সাথে। আবার যদি থিটা বের করতে চাই, থিটা ইকুয়াল টু tan ইনভার্স v²/rg। এবং এইখানে ইন্টারেস্টিংলি আরোহীর ভরের কোনো দরকার নেই। আরোহী সাইকেল এবং আরোহীর ভর এটা কত স্যার একটা কোণে কোশ্চেন আনত ছিল হলো স্যার। তাকে প্রভাবিত করে না। বলো। স্যার এই আর তো উলম্ব প্রতিক্রিয়া না, তো ওইটা তো রাস্তার লম্ব বরাবর ক্রিয়া করার কথা, বেঁকে গেলেও তো বেঁকা ভাবে কেন আর ক্রিয়া করলো? আমি তুমি যদি একটু মনে করো তাহলে আমরা বলছি যেভাবে যে তলে থাকবে আনত তলে বা যেভাবে থাকবে তলের ওইভাবে লম্ব বরাবর। এখন ইন্টারেস্টিং হলো এই চাকাটা, ঠিক আছে? এবং এইটা যদি এইভাবে থাকো, মানে গোলাকার বস্তু হইলে তুমি যদি এইভাবে থাকো ভার কেন্দ্র এটা নিচের দিকে কাজ করবে, তুমি যদি বেঁকে যাও এটা এই দিকে কাজ করবে। তাই স্যার তলে লম্ব না স্যার? তুমি দেখো, তুমি এখন বেঁকে গেছো, তুমি তোমারটা এইদিকে নিচের দিকে চাপ দিতেছো, তাহলে চাকাটা বেঁকে গেছে না? দেখো চাকাটা জি স্যার। যখন এরকম ছিল তখন এইভাবে কাজ করতেছে, চাকাটা তো এটার থেকে সরে গেছে, এবং কি হয়েছে চাকাটা এখন এই যে যদি আমরা দেখি চাকাটা এখন এইভাবে সরে আসছে। চাকাটা তো এই যে এইখান থেকে এইদিকে সরে আসছে। হ্যাঁ স্যার। তাহলে এই যে স্পর্শক করছে তার লম্ব তো এই বরাবর। হ্যাঁ স্যার, এখন বুঝছি স্যার, এখন বুঝছি। আচ্ছা, তাহলে ভি এর মান আমরা পেলাম, যদি থিটা চাই থিটা পেলাম, tan থিটা যদি চাই, এই হলো সূত্র। যদি আমরা মোটরসাইকেল আরোহী বাঁক নিতে চাই তাহলে এরকম, ঠিক আছে? একটি মোটরসাইকেল রেসে একজন প্রতিযোগী প্রতিযোগী 100 মিটার ব্যাসার্ধের একটি বাঁকে 100 কিলোমিটার/আওয়ার বেগে বাঁক নিতে চায়। প্রতিযোগী উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করবে? রাস্তার উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করবে? রাস্তার উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করবে? তাহলে আমরা এখানে ভি কত? 100 কে যদি আমরা এতে নেই, কিলোমিটারে নেই, কি করব? ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 না?
মিটার পার সেকেন্ড, তাহলে কত আসে? 27.78। 27.78 মিটার পার সেকেন্ড। 27.78 মিটার পার সেকেন্ড। আর এর মান দেয়া আছে 100 মিটার, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা থিটা ইকুয়াল টু লিখতে পারি tan ইনভার্স ভি স্কয়ার বাই আর জি। তাহলে tan ইনভার্স কত আসে? 27.78 স্কয়ার ডিভাইডেড বাই 100 ইন্টু 9.8, 38.21। 38.21 ডিগ্রি। এবং আরো বেশি স্পিডে বাঁক নেয় এবং আরো বেশি একবারে দেখা, তোমরা যদি দেখো ইউটিউবে একটু করে দেখো, বাঁকের সময় একবারে পা লেগে যায়, যেদিক দিকে বাঁক নেয় ওই পাশের মানে হাঁটুটা মাটিতে লেগে যায় একবারে। এবং হাঁটুটা লাগায় হলো অন্য কারণে, যখন উঠার সময় সে কি করে হাঁটু দিয়ে মাটিতে একটা ঠেলা দেয়, উল্টা দিকে একটা বল হয়, সে আবার উঠে যায় আর কি। তাহলে এটা গেল আমাদের সাইকেল। এখন গাড়ি যদি সমতল পথে বাঁক নেয়, এইটা তো অনেক, এই যে এটা 6.4, এটা অনেক ভ্যালু, অনেক, এত বেশি বেগে বাঁক নিতে পারে না আসলে, অনেক না। কারণ হলো এই যে মিউ এর মান, তো মিউ এস এর মান তো হলো, ধরো এই যে মিউ এস এর মান যদি 0.2 দেই, তাইলে দেখবে এটা অনেক কমে আসছে। কত আসবে? 2 ইন্টু 10 ইন্টু 9.8, আরো অনেক কমে আসবে। তো আমরা তো গাড়িতে যখন চলতে থাকে হাইওয়ে রুটে, তখন তো আমরা বেশি স্পিডে বাঁক, এমন দেখবা যে এরকম লেখা আছে নিরাপদ বেগ হলো 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিতে পারবে, বা 50 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিতে পারবে। মাঝে মাঝে মানে উন্নত বিশ্বে তো 100 কিলোমিটার পার আওয়ার বেগেও বাঁক নেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি রাস্তা মানে বাঁকের মধ্যে যদি গাড়ি অনেক বেশি বেগে বাঁক নিতে চায়, তখন আমরা কি করি? রাস্তার বাঁকের ভেতরের দিক হতে বাইরের দিক ঢালু করে উঁচু করে দেই। এবং ভেতরের দিক কোন দিকে? বাঁকের কেন্দ্র যেদিকে থাকে, বাঁক তো একটা হলো বৃত্তের চাপ, বৃত্তচাপের মতো, তাহলে বৃত্তের কেন্দ্র যেদিকে থাকে বাঁকের ভিতরের দিকে এদিকে, আর বাইরেরটা হলো উল্টা দিকটা হলো বাইরের দিক। তাহলে কোনো গাড়ি যখন মানে রাস্তায় বাঁক নিতে চায়, নিরাপদে বাঁক নিতে চায়, এই জন্য রাস্তার বাইরের মানে বাঁকের ভিতরের দিক হতে বাইরের দিক উঁচু করে ঢালু করে দেওয়া হয়। এইটাকে আমরা বলি রাস্তার ব্যাংকিং। এবং যে কোণে ঢালু করা হয় এটাকে আমরা বলি ব্যাংকিং কোণ। আমরা এটা একটু লিখব, রাস্তার ব্যাংকিং ও ব্যাংকিং কোণ। গাড়ি যেন রাস্তার বাঁকগুলোতে নিরাপদে বাঁক নিতে পারে, এজন্য বাঁকের ভেতরের দিক হতে বাইরের দিক, বাঁকের ভেতরের দিক হতে বাইরের দিক ধীরে ধীরে ঢালু করে উঁচু করে দেওয়া হয়। ধীরে ধীরে ঢালু করে উঁচু করে দেওয়া হয়। একে রাস্তার ব্যাংকিং বলে। ব্যাংকিং বলে।
একে রাস্তার ব্যাংকিং বলে। উঁচু করে দেওয়া হয়, এটা হলো রাস্তার ব্যাংকিং। এবং ভেতরের দিক হতে বাইরের দিক যে কোণে ঢালু করে দেওয়া হয় তাকে ব্যাংকিং কোণ বলে। এবং রাস্তার বাঁকে ভেতরের দিক হতে বাইরের দিক যে কোণে ঢালু করা হয় উঁচু করা হয়, ঢালু করে উঁচু করা হয়, সেই কোণকে ব্যাংকিং কোণ বলে। ব্যাংকিং কোণ বলে। সেই কোণটা হলো আমাদের ব্যাংকিং কোণ। ঠিক আছে, আগে আমাদের বইগুলাতে কি আছে সেটা মানে বইগুলাতে যেভাবে আছে ওইভাবে পড়াই, তারপর অসঙ্গতি গুলো বলি। আমাদের বইগুলাতে এইভাবে আছে, ধরো আমরা এরকম একটা পথে বাঁক নিতে চাই, এরকম একটা পথ যেটাতে আমরা বাঁক নিতে চাই, এবং স্পষ্ট যে বিষয়টা দেখো, বাঁকের ব্যাসার্ধ আমরা কোত্থেকে ধরি, একবারে রাস্তার মাঝখান থেকে। এইটা হলো আমাদের বাঁকের ব্যাসার্ধ, এটা হলো ও, তাহলে এটা হলো আর, বাঁকের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করি, এই যে এই এতটুকু হলো আমাদের এস, রাস্তার প্রস্থ এস, রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ এস। এবং আমরা সর্বদাই ব্যাসার্ধটা একবারে রাস্তার মধ্যবিন্দু থেকে নেই। এটার একটা অসুবিধা আছে, অসুবিধাটার কথাগুলো আমরা পরে বলতেছি, আপাতত মানে এটা আলোচনা করতেছি না। তাহলে আমরা কি করি, রাস্তার এই যে ভেতরের দিক হতে বাইরের দিক উঁচু করে দিই, উঁচু করে ঢালু করে দিই। হ্যাঁ, তাহলে এই কোণটাকে আমরা বলি ব্যাংকিং কোণ। এখানে থিটাটা হলো ব্যাংকিং কোণ, আর এটা হলো এইচ, বাইরের দিকের উচ্চতা। আর এইখানে এস হলো এটা, এস হলো রাস্তার প্রস্থ, হলো এটা এস হলো রাস্তার প্রস্থ। তাহলে যখন গাড়িটা এখানে ঢালু হয়, গাড়িটা যখন এখানে ঢালু থাকে, ঠিক আছে, আমরা ধরে নেই এই যে এইদিকে কাজ করে আর, এইদিকে কাজ করে এমজি, এইদিকে কাজ করে এফসিএফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, আর এইদিকে কাজ করে, এই যে আমরা যদি এটা চিন্তা করি, এইটা আমাদের থিটার সমান হবে, আর এইটা কাজ করে হলো আর কস থিটা, আর এইদিকে কাজ করে আর সাইন থিটা। সরি, থিটা দুইটা সমান হইলো কেমনে, এটা একটু বুঝায় দেন। এই কোণ সমান হবে তো নিচেরটা, এই যে এটা আর এটার বিপরীত কোণ তো। আচ্ছা, এটা আমরা প্রুফ করবো, আপাতত আমি একটু পরে দেখাইতেছি কিভাবে সমান হইলো, আমরা বড় করে পরে দেখাই দিব, আপাতত আমরা এটা বলি। তাহলে আমরা এখানে বলতেছে আর সাইন থিটা কাকে প্রশমিত করে, আর সাইন এম ভি স্কয়ার বাই আর কে প্রশমিত করে। আর কস থিটা কার সমান হয়, এম জি। ঠিক আছে, আর কস থিটা হলো এম ভি স্কয়ার বাই আর কে প্রশমিত করে, আর সাইন থিটা ইকুয়াল টু এম জি। তাহলে সুতরাং এটা হলো ইকুয়েশন নাম্বার 1, এটা হলো ইকুয়েশন নাম্বার 2। 1 ডিভাইডেড বাই 2 হতে আমরা কি লিখতে পাই, tan থিটা। বলো, আবার একটু রিপিট করা যাবে? কতবার রিপিট হবে টেনশন করো না। আমরা বলতেছি যে এইখানে আমরা এই যে ব্যাংকিংটা কি করলাম, মানে রাস্তার ভিতরের দিক হতে বাইরের দিক ধীরে ধীরে ঢালু করে উঁচু করে দিলাম, যে কোণে উঁচু করলাম সেটা হলো ব্যাংকিং কোণ, আর এই সম্পূর্ণ ব্যবস্থাটাকে আমরা বলি ব্যাংকিং। এখন যেহেতু আমরা এখানে উঁচু করলাম, তাহলে দেখো এইখানে এই হলো আমাদের গাড়িটা এই অবস্থায় আছে, তাহলে এর ওজন নিচের দিকে কাজ করতেছে এমজি, এই তলের লম্ব বরাবর কাজ করতেছে আর, এই বাইরের দিকে কাজ করতেছে এফসিএফ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, আর এই ভিতরের দিকে কাজ করতেছে আর সাইন থিটা, আর উপরের দিকে কাজ করতেছে আর কস থিটা। তাহলে আর সাইন থিটা এম ভি স্কয়ার বাই আর কে প্রশমিত করতেছে,
আর cos থিটা mg কে প্রশমিত করতেছে। তাহলে দুইটা যদি আমি ভাগ করে দেই তাহলে আসে mv স্কয়ার বাই r ডিভাইডেড বাই mg। তাহলে এখানে আসতেছে mm কাটা tan থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই rg। তাহলে এটা আমাদের ব্যাংকিং কোণ আমরা এখান থেকে পেয়ে যাব, ব্যাংকিং কোণ। সুতরাং থিটা কত? থিটা ইকুয়াল টু tan ইনভার্স v স্কয়ার বাই rg। এটা হলো আমাদের ব্যাংকিং কোণ। এখন দেখো আনত রাস্তাটা কেমন, এই যে এরকম, এই পুরাটা s, এটা হাইট হলো h, আর এটা থিটা। তাহলে লম্ব বাই অতিভুজ কি বলে? আবার sin থিটা ইকুয়াল টু h বাই s। আর আমরা এখানে tan থিটা পাইছি v স্কয়ার বাই rg। তখন আমরা বলি থিটা অতি ক্ষুদ্র হলে আমরা লিখতে পারি sin থিটা নিয়ারলি tan থিটা। সুতরাং h বাই s ইকুয়াল টু v স্কয়ার বাই rg। এইটা হলো আমাদের আলটিমেট ইকুয়েশন। এবং আমাদের বইগুলাতে এটা এইভাবেই সলভ করা আছে। যদি আমরা অতি ক্ষুদ্র মানে কত হতে হবে স্যার? 4 ডিগ্রির কম, 4 ডিগ্রি অথবা তার থেকে কম। 4 ডিগ্রির বেশি হলে সূত্র অ্যাপ্লিকেবল না। এই 4 ডিগ্রির বেশি হইলে এটা সূত্রটা অ্যাপ্লিকেবল না, 4 ডিগ্রির কম হইতে হবে, 4 ডিগ্রি বা তার থেকে কম হইতে হবে। এইটা যে থিটা লেস দেন ইকুয়াল 4 ডিগ্রি। তাহলে আমাদের বইগুলাতে এটা আছে এবং মানে এইটার মানে এইভাবেই এটা ব্যাখ্যা করে। এখন আমরা একটু তো বইয়ে আছে বুঝছি, এবং আবার আলোচনা করলে আমরা অসঙ্গতিগুলা বলি, তাহলে আমরা একটু বুঝতে পারবো। আমরা যখন আনন্দতল পড়ে, আরেকবার বলো, বুঝিনি তোমার কথা। ঘর্ষণটা বিবেচনায় নিলাম না কেন স্যার? ঘর্ষণ নিয়ে আসবো, ঘর্ষণ আমাকে না, মানে আমরা প্রথমে রাস্তায় ঘর্ষণ ছাড়াই হিসাব করি, কারণ ঘর্ষণটা রাখি মানে এআই হিসাবে। ঘর্ষণটাকে রাখি হলো কোনো কারণে যদি অল্প একটু বেগ বেশি হয় তাও যেন সেফ থাকে। আসতেছি ঘর্ষণ সহ হিসাব, বা আমরা এইটার অসঙ্গতি বলি। যখন আমরা একটা আনত তলের হিসাব করি, যখন একটা ব্লক ধরো বা কোনো কিছু আনত তলে থাকে স্বাভাবিক ব্লক, তখন আমরা কি করি? আমরা বলি নিচের দিকে কি কাজ করে? mg। আর যদি আমরা লম্ব টানি, ঠিক আছে, তখন কাজ করে আর এইদিকে। এবং এই যে এই কোণ 90, এই কোণ 90, এইটা বিপরীত কোণ, তাইলে এটা থিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এইটাকে বাইরের দিকে করি, এটা থিটা হইলে এটাও থিটা হবে। যার প্রশ্ন ছিল থিটা কেমনে হলো, এটা স্যার বুঝছি। হ্যাঁ, তাহলে এইটা নিচের দিকে কাজ করে mg sin থিটা, আর এই দিকে কাজ করে mg cos থিটা। ঠিক আছে স্যার, ইন্টারেস্টিংলি r এর মান হলো mg cos থিটা, তার মানে r লেস দেন mg, আর mg sin থিটা, এই mg sin থিটা এইটা এইদিকে নিচের দিকে নিয়ে আসে, নিচের দিকে এটাকে একটা ত্বরণ সৃষ্টি করে, f equal to ma equal to mg sin থিটা। তাহলে ত্বরণ হয় g sin থিটা। এটা আমরা ব্লকে যখন করছিলাম এটা আমরা দেখছিলাম। এখন দেখো ইন্টারেস্টিংলি এইখানে কি করছি, এইখানে আমাদের বইগুলাতে কি করছে, এই ব্যাংকিং এর ক্ষেত্রে এরকম কোণ নিছে, মাশাআল্লাহ এরা গাড়ি করছে, করে কি করছে, এই mg কে নিচের দিকে নিছে, নিয়ে r এর উপাংশ নিছে। এই r এর উপাংশ এটা থিটা, এটা r, এখানে r cos থিটা। ঠিক আছে, লিখছে r cos থিটা ইকুয়াল টু mg। তাহলে r ইকুয়াল টু mg বাই cos থিটা, r ইকুয়াল টু mg বাই cos থিটা। আর এখানে আমরা পাইলাম হলো r ইকুয়াল টু mg cos থিটা। কই mg cos থিটা আর কই mg বাই cos থিটা? এখানে r গ্রেটার দেন mg,
এবং আনত তলের ক্ষেত্রে এটা ভুল স্যার। এইটা সাইকেল না যে বেঁকে, এটা সাইকেল না, চাকা বেঁকে গেছে, তল ঘুরে গেছে, এটা কি সাইকেল? যে এখানে তো চাকা বেঁকে যাওয়ার কারণে গতিশক্তি আর সব মিলায় চারটা বল ব্যালেন্স করে দিল, এইদিকে ব্যালেন্স করলো এম ভি স্কোয়ার বাই আর, এইদিকে আর সাইন থিটা, উপরের দিকে আর কস থিটা, নিচে ওজন আর এর মান বেশি হয়ে গেল। এটা তো এরকম না, এটা তো আনত তল। আরকে যে আমরা দুইটা উপাংশে ভাগ করছি, ওই আর তো উপরের দিকে যাওয়া উচিত ছিল না? না না, এইখানে তো আর কে দুইটা উপাংশে ভাগ করতে পারি না আমি। এইখানে ঠিক আছে, যখন আমরা আরোহী সাইকেল আরোহীর ক্ষেত্রে, সাইকেল আরোহী তো নিজে বেঁকে গেছে, বেঁকে যাওয়ার কারণে চাকাটাও বেঁকে গেছে, তাহলে চাকার লম্বের দিক বদলে গেছে। কিন্তু এইখানে তো আনত তল, আনত তলের হিসাব তো আমরা এই যে এটা আনত তলের হিসাব, এটা আর ইকুয়াল টু এমজি কস থিটা। এবং ইন্টারেস্টিংলি আমরা যদি এইভাবে হিসাব করি তাহলে আরো ভালো রেজাল্ট আসে। আমরা যদি এইভাবে হিসাব করি যে ধরো এইটা হলো আমাদের এই এটা হলো রাস্তার প্রস্থ, এইটা হলো আমাদের এই উচ্চতা, তাহলে ধরো চাকাটা এইদিকে বেঁকে, গাড়িটা এইভাবে বেঁকে আছে, তাহলে এইটার এইদিকে কাজ করতেছে হলো এমজি, তাহলে এইটা থিটা হলো এটা থিটা, এইদিকে কাজ করতেছে এমজি কস থিটা, তাহলে এই দিকে কাজ করতেছে এমজি সাইন থিটা, আর এই দিকে কাজ করতেছে এম ভি স্কোয়ার বাই আর। আর আমরা যদি এইভাবে বলি যে এমজি সাইন থিটা কাকে প্রশমিত করতেছে? এম ভি স্কোয়ার বাই আর কে। দেখো এমজি সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, তাহলে সাইন থিটা কত? ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এই একটা আমরা সূত্র পেলাম, সাইন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। আবার সাইন থিটা কত? এস বাই এইচ, সুতরাং এইচ বাই এস লম্ব বায়ু ত্রিভুজ, সুতরাং এইচ বাই এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এবং এইটা আমাদের উপরের বা বইয়ের আলোচনা থেকে, মানে আমাদের বইয়ের আলোচনা আসলে এভাবে বলা ঠিক না, ভুল। কারণ মানে অনেক ক্ষেত্রে এই অ্যাঙ্গেলের মান 7 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি পর্যন্ত আসে। তাহলে 15 ডিগ্রি তুমি বাঁকায় রাখা আমরা এই যে মানে করব সাইন থিটা টেন থিটা উপাংশ, মানে এভাবে চিন্তা করব, এটা ভুল। বা এই যে আমরা এই যে এই সূত্র ইউজ করে ফেলবো এস বাই এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, যেখানে থিটার মান 15 ডিগ্রি, 7 ডিগ্রি, 10 ডিগ্রি, এটা কিন্তু থিওরিটিক্যালি ভুল। কি করবা, বাংলাদেশ তো বইয়েরটাই লিখবা, এই জন্য তো আগে বইয়েরটা পড়াইছি, কিন্তু এটা ভুল। আবার আপনি যে নিচে সাইন থিটা সমান সমান দিয়ে যে দেখাইলেন ভি স্কয়ার বাই আর জি সমান সমান এইচ বাই এস, তো এইটা তো এখানে ঠিক আছে। এই যে আমি সাইন স্কয়ার সাইন থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, আবার সাইন থিটা ইকুয়াল টু এস বাই এইচ, তাহলে এইচ বাই এস ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, এটা তো পারফেক্ট ইকুয়েশন। হ্যাঁ স্যার, তো এইখানে তো কাজ করতেছে। হ্যাঁ, এটা দিয়েও রেজাল্ট সেম আসবে এবং ভালো রেজাল্ট আসবে, ওটা থেকে আরো ভালো রেজাল্ট আসবে। কিন্তু সাইন দিকে কেউ কাটে দিতে পারে, বুঝছো? সমস্যাটা হলো এটা। কারণ আমি বললাম, তুমি বুঝলা, কিন্তু উনাকে কে বুঝাবে যে তোমাকে খাতা দেখবে? বুঝছি স্যার। এবং ইন্টারেস্টিংলি এটা হলো বেটার না, এটা হলো বেস্ট, আর ওটা হলো ওস্ট। স্যার মানে মোটরসাইকেল বাঁক নিলে তখন এই সূত্রটা কার্যকর হবে না, কিন্তু রাস্তা বেঁকে গেলে আর গাড়ি চললে তখন এই সূত্রটা কার্যকর হয়। হ্যাঁ, তো দেখো এখানে যদি থিটা যদি লেস দেন ইকুয়াল 4 ডিগ্রি, থিটা লেস দেন ইকুয়াল যদি 4 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটা নিয়ারলি টেন থিটা নিয়ারলি থিটা রেডিয়ান। তখন কিন্তু আমি এটা থেকেও লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু কত? ভি স্কোয়ার বাই আর জি। তখন কিন্তু আমি এটা থেকেও লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, কারণ সাইন থিটা টেন থিটা মান তখন কাছাকাছি হয়ে যায়, 4 ডিগ্রি সমান। তো 4 ডিগ্রির ভিতরে তুমি টেন থিটা লিখো বা সাইন থিটা লিখো, কোনো সমস্যা না। কিন্তু 4 ডিগ্রির বেশি হলে আসলে টেন থিটাটা ভুল।
তো এটা হলো সুবিধাটা হলো 4 ডিগ্রির কম হইলে বা 4 ডিগ্রির কম হইলে ব্যাংকিং কোণ তুমি tan থিটা সূত্র ইউজ করো বা sin থিটা, দুটো একই রেজাল্ট দিবে। কিন্তু যদি 4 ডিগ্রির বেশি হয় তাহলে tan থিটা ভুল রেজাল্ট দিবে, sin থিটা তোমাকে পারফেক্ট রেজাল্ট দিবে। স্যার আমাদের পরীক্ষায় যদি tan থিটা 4 ডিগ্রির বেশি আসে তো তাইলে কোন সূত্রটা দেব? চোখ বন্ধ করে tan থিটা, কারণ বাংলাদেশে বুঝার কেউ নেই। স্যার ভুল গাড়ির তাহলে- ক্ষেত্রে মোটরসাইকেলের ক্ষেত্রে দুই জায়গায় ইউজ করবো tan থিটার। হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি মার্কস দরকার না, tan থিটা দিয়ে করবো। আলটিমেটলি মার্কস দরকার, কি করবা? স্যার এক ক্ষেত্রে আমরা আর এর রূপাংশ নিলাম, আর এক ক্ষেত্রে এমপি এর রূপাংশ নিলাম, থিওরিটিক্যালি তো দুই দিকে কারেক্ট। দেখো দেখো দেখো, প্রথম কথা হলো তুমি যদি এই সূত্র ইউজ করতে পারো তাহলে এটা তো ভ্যালিড। h/s = v²/r, যেটা তো ভ্যালিড ইকুয়েশন। ঠিক আছে, এটা 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 তো sin থিটা দিয়েও আমরা এটা আরো ভালোভাবে যাচাই করতে পারি, তখন আমার কোনো শর্ত লাগে না, থিটার কোনো শর্ত দেয়া লাগে না। থিটার যে কোনো ক্ষুদ্র হইতে হবে এই শর্ত ছাড়াই h/s = আমরা v²/r দিয়ে লিখতে পারি, পারি কি না? ইয়েস স্যার। হ্যাঁ, ইন্টারেস্টিংলি যদি ঘর্ষণ কাজ করে তখন কিন্তু আবার tan থিটা ইউজ হয় না, তখন আমরা এই ফরম্যাটটা ইউজ করি। ধরো আমরা বাঁক নিতেছি ঘর্ষণযুক্ত রাস্তায়, যে আমি সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবো। স্যার তাহলে সেটার মান যদি 4 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে আমরা tan থিটা দিয়ে ব্যবহার করব। কিচ্ছু করার নাই, বললাম তো আমি এর জন্য আগে বইয়েরটা পড়াইছি, ভুলটা পড়াইছি, তারপরে সঠিকটা তোমাদের জানাইলাম। কিন্তু কারণ সঠিকটা জানানো উচিত, আমি যেটা জানি সঠিক এটা জানানো উচিত। বইয়েরটা ভুল, কিন্তু বাংলাদেশের 98% টিচার বা 99% টিচার ভুলটাকে মানতেছে, কি করব? স্যার আমি যদি tan থিটা = v²/r যদি থিটা বের করে সাইনের ওইখানে থিটা বসায় দেন ক্যালকুলেট করে দেয়, কি সমস্যা কি? দরকার নাই, tan থিটা দিয়ে করো, কোনো সমস্যা নেই। আর 4 ডিগ্রি কম হইলে তো কোনো সমস্যাই নাই, আর বেশি হইলে যেমন ঘর্ষণযুক্ত রাস্তায়। তার মানে স্যার 4 ডিগ্রির বেশি হলে একমাত্র tan থিটা ব্যবহার করব। 4 ডিগ্রি দেখো, 4 ডিগ্রির কম বা বেশি সর্বদাই sin থিটাটা পারফেক্ট, আর tan থিটাটা পারফেক্ট না। 4 ডিগ্রির উপরে tan থিটা তো ভুল, সরাসরি ভুল, যা মান দিবে ঠিক মান দিবে না। তার মানে ব্যবহার করব sin থিটাই। ব্যবহার করলে sin থিটা ব্যবহার করলে কাইটে দিলে তো তুমি বলবে যে স্যারের কারণে আমার ম্যাথটা কাইটে দিছে, তখন তো আমি বিপদে পড়বো যে স্যার আপনার কারণে আমি 3 মার্কস বা 4 মার্কস পাইলাম না, একটা এমসিকিউ আমার কাটা গেল। সুমন স্যার tan থিটাই পড়াইছে। হ্যাঁ সুমন স্যারও tan থিটা। যে স্যারই পড়াক ভুল ভুলেই, আমিও তো পড়াইতেছি কিন্তু আমি বলতেছি ভুল। কি যে সমস্যা। ঠিক আছে, ঘর্ষণযুক্ত রাস্তায় যদি আমি বাঁক নিতে চাই, ঘর্ষণযুক্ত রাস্তায় যদি আমরা বাঁক নিতে চাই তখন কিন্তু আমরা sin থিটাই নিই, তখন কিন্তু আমরা tan এর কোনো কারবারই করি না। তাহলে কি করি, এই ধরো এই গাড়ি নিলাম আমরা, এই গাড়ি, তাহলে এইদিকে হলো mg, তখন কিন্তু আমরা মানে যে কোনো বইয়ে দেখবা তখন tan থিটার কোনো কারবারই নেই। তাহলে এইদিকে কাজ করে হলো r, এইদিকে কাজ করে mg sin থিটা, আর এইদিকে কাজ করে mv²/r, এবং এই mv²/r টা কার থেকে বড়? mg sin থিটা থেকে বড়। তাইলে আমার ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? স্যার এই বিষয়টা বুঝলাম না স্যার, মানে বড় কিভাবে? বড় হইলেই তো আমার ঘর্ষণ বল দরকার, নাহলে কি ঘর্ষণ বল দরকার আছে? mv²/r এর মান যদি mg এর থেকে বড় না হয় তাহলে কি আমার ঘর্ষণ বল দরকার আছে? তখন তো mg sin থিটাই আমাকে আটকায় দিবে, আটকায় দিবে। ও হ্যাঁ হ্যাঁ, তাইলে যদি mg sin থিটা থেকেও ঘর্ষণ মানে এটা এই কেন্দ্র বিমুখী বলটা বেশি হয় তখন তো আমার ঘর্ষণ বল দরকার, ঘর্ষণ বল তো আমাকে তখন হেল্প করবে। তাহলে তখন স্থির রাখতে সাহায্য করবে। হ্যাঁ, স্থির রাখতে সাহায্য করবে। fs প্লাস mg sin থিটা কার সমান হবে? mv²/r।
তাহলে এটা হলো মিউ এস এম জি কস থিটা ইকুয়াল প্লাস মিউ এস এম জি কস থিটা প্লাস এম জি সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এই যে মিউ এস কস থিটা প্লাস সাইন থিটা জি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার মিউ এস কস থিটা প্লাস সাইন থিটা আর জি। এইটা হলো সর্বোচ্চ ব্যাগ, এটা হলো ম্যাক্সিমাম। এর থেকে বেশি ব্যাগ থাকলে সে ছিটকে যাবেই, আটকানো যাবে না, আটকানো যাবে না। এর থেকে বেশি ব্যাগ হলে ছিটকে যাবেই। যদিও আরেকটা একটু বলা যায়, ওগুলো আনতেছি না, ওগুলো হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বোগাস। যদি এক চাকার উপরে উঠে যায়, এক চাকার উপরে উঠে গেলে আবার ঘর্ষণ কমে যাবে, তো ওই হিসাব ডিফারেন্ট। তো এখানে আমরা যদি ঘর্ষণযুক্ত রাস্তায় বাঁক নিতে চাই, তাহলে ম্যাক্সিমাম বেগ হইতে পারে এই যে মিউ এস কস থিটা প্লাস সাইন থিটা ইনটু আর জি রুট ওভার মিউ এস কস থিটা। এখানে কিন্তু এখানে ট্যান থিটার কোনো হিসাব নাই, কোনো বইয়েই নাই। অ্যাকচুয়ালি এটা এই যে মানে ব্যাংকিংটা 4 ডিগ্রির নিচে রাখলে আমরা সাইন থিটা ইউজ করি, ট্যান থিটা ইউজ করি, ভ্যালু সেম, মানে মান সঠিক আসবে, একই আসবে। কিন্তু 4 ডিগ্রির বেশি হলে কিন্তু ভুল মান আসবে, ট্যান থিটা দিয়ে ভুল মান আসবে, একদম ভুল মান আসবে। ধরো আমরা কলেজে ম্যাথ দিয়ে দেখছি 7 ডিগ্রি 8 ডিগ্রি 10-15 ডিগ্রি পর্যন্ত চলে আসে, তখন এই ট্যান থিটা দিয়ে আসলে ভুল হবে। কিচ্ছু করার নাই, অ্যান্সার করবা, কারণ বাংলাদেশের লিটারালি সবাই চিন্তা করে বইয়ে আছে ওইভাবে পড়াই। ইন্টারমিডিয়েটে তো আর অনার্স করবে না, ওর গবেষণা তো করবে না। কিন্তু আসলে এই জিনিসটা আমি মানি না, কারণ হলো ভুল শেখানো উচিত না, ভুল ভুলেই। স্যার যারা বই লেখছে তারা কি এটা ধরতে পারে নাই? কি জানি, আমি জানি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে বই লেখে হলো অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পোলাপান, টিচারদের কোনো ইনভলভমেন্টই থাকে না। মনে করো যারা এই টিউশনি পায় না, এরা এই যে ইয়াগুলাতে প্রুফ রিডার তমুকের কাজ করে, মানে এই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3-4 ঘন্টা এইভাবে কাজ করে, বাসায় নিয়ে যায়, কাজ করে এনে দেয়। তো ম্যাক্সিমাম আমাদের বইয়ের রাইটার আসলে অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। এই জন্য দেখবা তুমি দেখবা একটা জায়গায় ম্যাথ এক রকম ভাবে সলভ করে দিয়ে রাখছে। এই যে তুমি যদি হ্যাঁ বলো স্যার। এই যে পরশুদিন যে স্যার কুইজটা হবে, ওখানে কি স্যার নিউটন এন্ড মেকানিক্স এর আগের যে পার্টটা স্যার মানে সেকেন্ড রাউন্ড কুইজে ছিল, ওগুলোও কি থাকবে? না 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 না, ওটা থাকবে না। দেখো এই সংঘর্ষ থেকে এমসিকিউ টাইপ কিছু আসতে পারে, ভরবেগের নিত্যতা সংঘর্ষ থেকে। সিকিউ ওইখান থেকে আসবে না, কিন্তু এমসিকিউ টাইপ আসতে পারে। আমরা এটা রাখছি, হয়তো একটা দুইটা এমসিকিউ দিতে পারে, আবার নাও দিতে পারে, বলা যায় না। কিন্তু চ্যাপ্টার 4 ফুল আমরা বলতেছি আর কি, সম্পূর্ণ চ্যাপ্টার। মানে এমনি স্যার সিকিউ এর জন্য কোন টপিক থেকে শুরু? টান, ঘর্ষণ। টানের তো যে বৃত্তাকার গতিতে টান আছে, ঘর্ষণ সহ টান আছে, টান ঘর্ষণ তো মিলেমিশে আছে। তারপরে জড়তার ভ্রামক এবং এই যে কৌণিক ভরবেগের নিত্যতা, ঠিক আছে, এই টাইপ এইগুলা আছে। আনত তলের পুলি, এগুলা আছে। তারপরে এই যে রাস্তার ব্যাংকিং আছে। মনে করো ব্যাংকিং থেকে কিছু থাকবেই, এমসিকিউ সিকিউ কিছু থাকবেই। কৌণিক ভরবেগের নিত্যতা, জড়তার ভ্রামক থেকে সিকিউ এমসিকিউ থাকবেই, কিছু না কিছু থাকবেই। টান ঘর্ষণ এগুলা থেকে কিছু না কিছু থাকবেই, কনফার্ম থাকবেই। এমসিকিউ সিকিউ যাই থাকুক, থাকবেই। আচ্ছা আমরা একটা ম্যাথ দিই। একটি রাস্তার বাঁকের শুরুতে লেখা আছে নিরাপদ
বেগ, গতিবেগ 60, বলো। কালকে সোমবারে যে ক্লাসটা হবে ওই ক্লাসে কি জড়তার ভ্রামকের ম্যাথ করাবে নাকি ওই পার্ট শেষ? কালকে আইসো, সমস্যা নাই। কালকে এমনি ওদের ব্যাংকিং পড়ানো মানে আজকে যদি কেউ ওরা ক্লাস না করে ওদেরকে বলছি যে আজকে অনলাইনে ক্লাস করলে না আসলেও চলবে, আর যে কয়জন আসবে বা অনলাইনে ক্লাস করতেছে না ওদের পড়াবো, তুমিও আইসো, সমস্যা নাই। কি পড়াবো আসলে বোঝা যাবে। একটি রাস্তায় বাঁকের শুরুতে লেখা আছে নিরাপদ গতিবেগ 60 কিলোমিটার/আওয়ার। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 300 মিটার এবং রাস্তার প্রস্থ 20 মিটার। ঠিক আছে। নাম্বার এ, রাস্তার বাঁকের ভেতরের অংশ হতে বাইরের অংশের উচ্চতা কত? উচ্চতা কত বেশি? নাম্বার বি, ব্যাংকিং কোণ কত? ব্যাংকিং কোণ কত? নাম্বার সি, রাস্তার বাঁকের ভেতরের প্রান্ত বাইরের প্রান্ত দিয়ে বাঁকের ভেতরের প্রান্ত ও বাইরের প্রান্ত দিয়ে 2 মিটার আচ্ছা 1.5 মিটার প্রস্থের গাড়ির নিরাপদে বাঁক নেয়া এত প্রস্থের গাড়ির বেগের পার্থক্য কত হবে? এই প্রশ্নটা হলো কোন কনসেপ্টের উপরে, যে আমরা এই যে 300 মিটার এইটা নিয়ে হলো রাস্তার মধ্যবিন্দু থেকে, তাহলে একজন যদি ধরো এই হলো রাস্তা, এইখান থেকে দূরত্ব, একটা গাড়ি যদি বাইরের দিকে নেয় তার আর এর মান হয়ে যাবে 310, আর একটা গাড়ি যদি ভিতরের দিকে বাঁক নেয় তার আর এর মান হয়ে যাবে 290 বা এরকম কাছাকাছি। ঠিক আছে। এই 3 নম্বর প্রশ্নটা ওই কনসেপ্টের উপরে, বেগের পার্থক্য কত হবে। নাম্বার ডি, রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক গুণাঙ্ক 0.3 হলে উদ্দীপকের বাঁকে একটি গাড়ি সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে? সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে? রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.3 হলে উদ্দীপকের
রাস্তায় একটি গাড়ি সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে? তাহলে প্রথমটা যদি আমরা করি, বাঁকের ভেতরে বাইরের অংশের উচ্চতা, তাহলে নাম্বার এ h/s ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। সরাসরি আমরা এটা লিখতে পারি, এস কত 20 মিটার, ভি কত 60 ইন্টু 1000 বাই 3600, 16.67. 16.67 মিটার পার সেকেন্ড। আর কত 300, প্রথমটা তো কিছু বলেনি যেহেতু আমরা 300ই ধরবো। আর জি এর মান কত? জি এর মান কত? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইচ ইকুয়াল টু আসবে ভি স্কোয়ার ইন্টু এস বাই আর জি। তাহলে 16.67 ইন্টু 20 ডিভাইডেড বাই 300 ইন্টু 9.8 কত আসে? 1.88। 1.88। হ্যাঁ দেখো কত বেশি করতে হয়েছে, কত বেশি, এক পাশ থেকে এক পাশের উচ্চতা 2 মিটার বেশি। স্যার আপনি যে এই সূত্রটা ব্যবহার করলেন, এইটা কি ব্যবহার করলে বলছিলেন না যে এটা ভুল হয়েছে? না না, এটা তো দুই ক্ষেত্রেই সঠিক, h/s তো দুই ক্ষেত্রে আমরা লিখি h/s, এটা তো ভুল না। তাহলে দেখো স্যার এখন এই যদি থিটা যে বেশি হয় না 4 ডিগ্রির চেয়ে, সেইটা বুঝলেন কেমনে? এই যে দেখো s/s, তাহলে থিটা কত sin ইনভার্স h/s, তাহলে sin ইনভার্স 1.88 বাই 20 কত আসে? কত আসে স্যার 5.39 আসে। হ্যাঁ 5.39 আসে। 5.39 আসে। 10 দিয়ে কত করলে কি আছে দেখো তো? তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। তাহলে tan ইনভার্স 37, তাহলে এটা হলো 16.67, এই যে 6 লিখলে আর একটু কম আসবে, স্কয়ার ডিভাইডেড বাই 300 ইন্টু 20। 5 ডিগ্রি পর্যন্ত, 4 ডিগ্রি পর্যন্ত সেম আসবে, পার্থক্য হয় না। 4-এর উপরে থেকেই পার্থক্য শুরু হবে, 4-এর উপরে থেকেই পার্থক্য শুরু হবে। তাহলে এটা কত আসে? 5.37 না? জি স্যার। তাহলে এই যে দেখো পার্থক্য আসা শুরু করছে। আরো বেশি হলে 7-8 হলে আরো পার্থক্য আসবে, বাড়তে থাকলে পার্থক্য আসবে। আচ্ছা, এটা গেল এ, এটা গেল বি। সি নাম্বার কি বলছে? ভেতরের প্রান্ত আর বাইরের প্রান্ত দিয়ে যদি করে, তাহলে একটা হলো v1 ইকুয়াল টু, এই যে আমরা s h/s ইকুয়াল টু ভি স্কোয়ার v1 স্কোয়ার বাই r1g। তাহলে v1 ইকুয়াল টু রুট ওভার r1g h/s। হ্যাঁ, আমরা তো এই সূত্র ইউজ করতে পারি, পারফেক্ট, দরকার নেই আমার 10 টু ইউজ করা। তাহলে r1 প্রথম ক্ষেত্রে যদি আমরা এটা ভেতরের এটা ধরি, তাহলে 290 ইন্টু 9.8 ইন্টু 1.88 ডিভাইডেড বাই 20, এইটা একটা পাবো। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাবো v2 ইকুয়াল টু r2g h/s। আর এইটার জন্য আমরা পাবো 310 ইন্টু 9.8 ইন্টু 1.88 বাই 20। কত আছে দুইটা বেগ? বেশি পার্থক্য হবে না, তবে অল্প পার্থক্য হবে আর কি। প্রথমটা কত আছে স্যার? 16.34। 16.34। আর দ্বিতীয়টা
স্যার গাড়ির প্রস্থ কিছু করা লাগবে না? নিলে নিতে পারো, দরকার নাই, গাড়ির প্রশ্ন নেওয়ার দরকার নাই। কত আছে? 16.89। খুব বেশি পার্থক্য আসবে না, তবে হেরফের হবে আর কি। অনেক সময় এইটা উদ্দেশ্য করে প্রশ্নটা করে যে পার্থক্য খুব বেশি না, কিন্তু যখন তোমাকে ইন্ডিকেট করবে তুমি এই যে 10 মিটার যোগ করাটা বুঝছো কিনা, তখন তো তুমি যদি এটা না বুঝো তাহলে এটা কাইটে 0 দিয়ে দিবে। স্যার এই যে 10 মিটার যোগ বা বিয়োগ হলো কেন স্যার, এটা বুঝিনি স্যার। বললাম আমরা প্রশ্নটা কি করলাম, যে রাস্তার বাঁকের ভেতরের প্রান্ত, রাস্তার প্রস্থ কত? 20 মিটার। আমরা আর নিচে এই দূরত্ব থেকে গাড়ি যদি এইদিকে ঘুরে তাহলে ব্যাসার্ধ বাড়বে, আর এই পাশে থাকলে কি হবে? ব্যাসার্ধ কমবে। তাহলে ভিতরের প্রান্ত দিয়ে বাঁক নিলে ব্যাসার্ধ হয়ে যাবে 290, আর বাইরের প্রান্ত দিয়ে বাঁক নিলে ব্যাসার্ধ হয়ে যাবে 310, বেশি হয়ে যাবে। মেইন কথা হলো এটা এখানে ব্যাগের পার্থক্য বেশি না। যখন এইটা ইন্ডিকেট করে প্রশ্নটা করবে তখন তুমি এটা বুঝছো কিনা যে ব্যাসার্ধ বাড়বে কমবে, এটা বুঝছো কিনা চেক করবে টিচার। তো মানের হেরফেরের থেকে তুমি এটা বুঝছো কিনা ইম্পর্টেন্ট বেশি। যে কারণে দেখা যাবে তুমি যদি এটা যোগ না করো, বলবা স্যার যোগ না করলে মান আসে 16.67, একটুতে একটা আসে 16.37 আর একটা আসে 16.89। স্যার এটা তো খুব কাছাকাছি কথা না, কথা হলো তুমি যে যোগ করাটা বিয়োগ করাটা, 10 যোগ করা লাগবে বিয়োগ করা লাগবে, এটা বুঝছো কিনা, এটা হলো পয়েন্ট। যে কারণে যখন টিচার এটা ইন্ডিকেট করে প্রশ্ন করবে তখন তোমার এটা যোগ বিয়োগটা করতে হবে। ওকে স্যার। আর লাস্ট এটা তো আমাদের দেওয়া আছে, তখন গাড়ির প্রস্থ দিয়ে আছে, এটার কোনো কাজ লাগবে না? না গাড়ির প্রস্থ না নিলেও চলে, দরকার নাই, এটা হলো দরকার নাই। স্যার এই যে ভি ম্যাক্স কত হবে? এই যে রুট ওভার মিউ এস কস থিটা প্লাস সাইন থিটা আর টু জি এটাও বুঝতে হবে, কারণ যদি বাঁকের বাইরের দিকে যায় তাহলে আরেকটু বেশি একবারে শেষ প্রান্ত দিয়ে বাইরের প্রান্ত দিয়ে যদি বাঁক নেয় তাহলে একটু সেফ থাকতে পারবে, আরেকটু ওই যে 300 জায়গায় 310 নিলে আরেকটু সেফ থাকতে পারবে। তাইলে আমরা এখানে 0.3 cos 5.339 না 5.39 প্লাস sin 5.39 ইন্টু 310 ইন্টু 9.8। তাহলে যে বাঁকের বাইরে দিয়ে নিলে আমি আরেকটু বেশি ব্যাক পাইতে পারি, 300 জায়গায় যদি 310 নেই আরেকটু বেশি ব্যাক আমি বাঁক নিতে পারবো। যে এই ঘটনাটা কখন, ধরো কোনো কারণে গাড়িটার ব্যাক মানে স্পিড কমানো যাচ্ছে না, তাইলে উচিত হলো একবারে শেষ প্রান্ত দিয়ে বাঁক নেওয়া, তাইলে মানে তাও একটু সেফ থাকা যাবে। আবার ক্ষতি হলো কি, আসলে ছিটকে যাওয়া শুরু করলে তুমি যে প্রান্তেই থাকো ছিটকে তোমাকে রাস্তার উপর মানে রাস্তা থেকে বাইর করে দিবে। সেখানে 310 এর কারণটা কি তুমি যদি সর্বোচ্চ বেশি ব্যাগে বাঁক নিতে চাও, ওই বাঁকের বাইরের দিক দিয়ে বাঁক নিলে তুমি একটু বেশি সুবিধা পাবা না? এই জন্য বাঁকের বাইরে দিয়ে আমরা নিলাম, বাঁকের বাইরে দিয়ে আমরা বাঁক নেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ 16 পয়েন্ট। স্যার এই অঙ্কটা যদি 300 ধরেই নিতাম ডি নাম্বারে, তাই কি ঠিক হইতো না কেটে যেত? হইতো সমস্যা নাই, কিন্তু তুমি যদি মনে করো এটা সেফ অ্যান্সার হলো 310 নেওয়া, মানে একবারে বাইরের প্রান্ত ধরে নেওয়া। জাস্ট আমি মানে জাস্ট এটা তোমাকে করলাম যে তুমি 300 নাও, 310 হলে তুমি এই যে বলে দিবা যে রাস্তার বাইরে প্রান্ত দিয়ে করতে পারলে আরেকটু বেশি বেঁকে বাঁক নিতে পারবে।